আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাক্য শুদ্ধিকরণ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি তোমাদের সিলেবাসে লক্ষ্য করো তাহলে দেখবে যে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশে বাক্য শুদ্ধিকরণ নামে একটি পরিচ্ছেদ আছে। বাক্য শুদ্ধিকরণ থেকে তোমাদের পরীক্ষায় সাধারণত দুভাবে প্রশ্ন আসবে। একটা হলো 8টি অশুদ্ধ বাক্য দেয়া থাকবে, এর মধ্যে যে কোনো 5টি বাক্যের শুদ্ধ রূপ লিখতে হবে। অথবা হিসেবে থাকবে একটি অনুচ্ছেদ, সেখানে 5টি ভুল জায়গায় রেখা চিহ্নিত থাকবে, সম্পূর্ণ অনুচ্ছেদটিকে শুদ্ধ করে লিখতে হবে এবং এতে নম্বর বরাদ্দ থাকবে 5। বাক্য যেহেতু ভাষা প্রকাশের সর্বোচ্চ পর্যায়, তাই বাক্যে ভুল বা অশুদ্ধ বাক্য কোনোভাবেই কাম্য নয়। চলো দেখি আমরা একটি বাক্য কি কি কারণে অশুদ্ধ হয়ে থাকে। বানান ভুল হলে একটি বাক্য অশুদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া একটি বাক্য আরো নানা কারণে অশুদ্ধ হতে পারে, যেমন পদের অপপ্রয়োগ, বহুবচনের অপপ্রয়োগ, বাক্যে পদবিন্যাসের ত্রুটি, সাধু ও চলিত রীতির মিশ্রণজনিত ত্রুটি অর্থাৎ গুরুচণ্ডালী দোষ যাকে বলে। এছাড়া প্রবাদ প্রবচনজনিত অশুদ্ধি, বিরাম চিহ্নজনিত অশুদ্ধি, এই ব্যাপারগুলো আছে। আমরা প্রথমেই বাক্যে বানান ভুলজনিত অশুদ্ধি নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি অধিকারী কিন্তু অধিকারিত্ব। যে সকল শব্দ সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শেষে দীর্ঘ ইকার থাকে, এগুলোর শেষে যখন ত, তা, ইনি এসব প্রত্যয় যুক্ত হয়, বা অন্য কোনো শব্দ যেমন সভা, পরিষদ, বিদ্যা, জগৎ এ সকল শব্দ যুক্ত হয়, তখন শেষের দীর্ঘ ইকার হ্রস্ব ইকারে পরিণত হয়। যেমন দেখো এখানে অধিকারী, এই শব্দটি ইন প্রত্যয়ান্ত এবং শেষে দীর্ঘ ইকার আছে, কিন্তু অধিকারিত্ব আমরা যখন লিখব তখন দেখো হ্রস্ব ইকার দিয়ে আমরা লিখছি, বয়শূন্য র হ্রস্ব ইকার। এমনিভাবে একাকী বানানটি দীর্ঘ ইকার দিয়ে, কিন্তু একাকিত্ব বানানটি হ্রস্ব ইকার দিয়ে। এমনিভাবে মন্ত্রী থেকে মন্ত্রিত্ব, দায়ী থেকে দায়িত্ব। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা আরো লক্ষ্য করো যে উপকারী বানানটি দীর্ঘ ইকার দিয়ে, কিন্তু এর সঙ্গে যখন তা প্রত্যয় যুক্ত হয়েছে তখন হয়েছে উপকারিতা। এমনিভাবে প্রতিদ্বন্দ্বী বানানটি শেষে দীর্ঘ ইকার আছে, কিন্তু এর সঙ্গে যখন তা প্রত্যয় যুক্ত হয়েছে প্রতিদ্বন্দ্বিতা। এমনিভাবে উপযোগিতা, মনোযোগিতা, সত্যবাদিতা, সহমর্মিতা, এই শব্দগুলো হ্রস্ব ইকার দিয়ে হয়েছে। এমনিভাবে অধিবাসী শব্দটি দীর্ঘ ইকার দিয়ে, শেষে দীর্ঘ ইকার আছে, কিন্তু এর সঙ্গে যখন ইনি প্রত্যয় যুক্ত হয়েছে তখন হয়েছে অধিবাসিনী। এবং অধিবাসিনী শব্দটি দেখো দন্তস্বয়ে হ্রস্ব ইকার বসেছে। এমনিভাবে অপরাধী যোগ ইনি অপরাধিনী, অপরাধী বানানের শেষে দীর্ঘ ইকার আছে, কিন্তু অপরাধিনী বানানে ধয়ে হ্রস্ব ইকার হয়ে গেছে। এমনিভাবে সত্যবাদিনী, দুঃখিনী, মায়াবিনী, সহপাঠিনী, এই বানানগুলোতেও একই নিয়ম কাজ করেছে। এখানে লক্ষ্য করো যে প্রাণী বানানের শেষে দীর্ঘ ইকার আছে, কিন্তু এর সঙ্গে যখন
অন্য শব্দ যুক্ত হয়েছে, তখন মূর্ধন্য নয়ে হ্রস্বইকার হয়ে গেছে। যেমন প্রাণী বানান দীর্ঘইকার দিয়ে, কিন্তু প্রাণীজ, প্রাণী জগৎ, প্রাণীবিদ্যা, প্রাণীবিদ এই শব্দগুলোতে প্রত্যেক ক্ষেত্রেই হ্রস্বইকার হয়েছে। পরীক্ষার্থী বানানটির শেষে দীর্ঘইকার আছে, কিন্তু পরীক্ষার্থীগণ, পরীক্ষার্থী বৃন্দ এই শব্দগুলোতে হ্রস্বইকার আছে। মন্ত্রী বানানটি দীর্ঘইকার দিয়ে, কিন্তু মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ, মন্ত্রী দপ্তর এই বানানগুলো হ্রস্বইকার দিয়ে। স্থায়ী বানানটির শেষে দীর্ঘইকার আছে, কিন্তু আমরা যখন স্থায়ী কাল বা স্থায়ীভাবে, স্থায়িত্ব এই শব্দগুলো লিখব, তখন দীর্ঘইকারের স্থলে হ্রস্বইকার দিব। এই নিয়মটি আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, বাক্যে বানান ভুল হওয়ার আরো একটি কারণ হচ্ছে নত্যবিধান ও সত্যবিধান সম্পর্কে আমাদের ভালো জ্ঞান না থাকা। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 6টি বাক্য লিখেছি। 1 নম্বর বাক্য, তিনি নৌকা থেকে অবতরণ করলেন। এখানে অবতরণ বানানটি মূর্ধন্য ণ দিয়ে হবে নত্যবিধানের নিয়ম অনুসারে। আমি ডান পাশে শুদ্ধ বানানটি লিখে দিয়েছি অবতরণ। 2 নম্বর বাক্যটি, ধ্বনির প্রতীকী হলো বর্ণ। আসলে এই বর্ণ বানানটি আমি যেভাবে লিখেছি বাক্যটিতে এটি ভুল। শুদ্ধ বানানটি আমি পাশে লিখে দিয়েছি মূর্ধন্য নয়ে রেফ। 3 নম্বর বাক্য দেখো, ফাল্গুনে গাছে গাছে আগুন লাগে। এখানে মূর্ধন্য ন হবে না, কারণ এটি তদ্ভব শব্দ, এটি দন্ত নদী হবে। পাশে আমি শুদ্ধ করে লিখে দিয়েছি শব্দটি। এমনি ভাবে দেখো 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর বাক্যে যে লাল কালি দিয়ে চিহ্নিত শব্দগুলো ভুল বানানে আমি ডান পাশে শুদ্ধ শব্দটি লিখে দিয়েছি। এবং দেখো 5 নম্বর এবং 6 নম্বর বাক্যে পোশাক এবং স্টেশন এই দুটো বানান কোনোভাবেই মূর্ধন্য ষ দিয়ে হবে না নত্যবিধানের নিয়ম অনুসারে। এতে পূর্বে তোমরা বাংলা বানানের নিয়ম অধ্যায়ে এই সম্পর্কে জেনেছ। তোমরা জানো বাংলা ভাষার শব্দ যে সকল উপায়ে গঠিত হয় এগুলোর মধ্যে সন্ধি, উপসর্গ, সমাস, প্রত্যয়, বিভক্তি, পদ পরিবর্তন এগুলো উল্লেখযোগ্য। কাজেই সন্ধি এবং উপসর্গ গঠিত বানানেও আমরা প্রায়শ ভুল করে থাকি। যেমন এখানে দেখো, এটি একটি মহৎ আবিষ্কার। আবিষ্কার বানানটি মূর্ধন্য ষ দিয়ে হবে বিসর্গ সন্ধির নিয়ম অনুসারে। পরের বাক্যটি, তার অভিষেক সম্পন্ন হয়েছে। এখানে অভিষেক বানানটি মূর্ধন্য ষ দিয়ে হবে, কারণ অভি একটি উপসর্গ এবং এই উপসর্গের শেষে হ্রস্বইকার আছে এবং এরপরে দন্তস্বর জায়গায় মূর্ধন্য ষ হবে। একইভাবে এ রোগের প্রতিষেধক পাওয়া যায়নি। প্রতিষেধক বানানে প্রতি উপসর্গটির শেষে হ্রস্বইকার আছে এবং এরপরে দন্তস্বর জায়গায় মূর্ধন্য ষ হবে। এভাবে আমাদের সন্ধি এবং উপসর্গ যোগে গঠিত বানানের নিয়মগুলো স্মরণ রাখতে হবে। এক্ষেত্রে আমরা একটি নিয়ম স্মরণ রাখবো যে উপসর্গের শেষে যখন হ্রস্বইকার হ্রস্বকার থাকে তখন পরবর্তীতে মূর্ধন্য ষ হবে, অন্য ক্ষেত্রে দন্ত ষ হবে এবং অকারের পরবর্তী বর্ণে এই দন্ত ষ বসবে। এখানে দেখো যে সুষম বানানটি, প্রতিদিন আমাদের সুষম খাবার দরকার। এখানে সুষম বানানটি ভুল, কারণ সু এখানে হ্রস্বকার আছে শেষে এবং এরপরে দন্তস্বর জায়গায় মূর্ধন্য ষ আছে। বাক্যে বানান ভুল হওয়ার আরেকটি কারণ হচ্ছে জফলা এবং রেফের ভুল ব্যবহার। আমাদের মনে রাখতে হবে যে বিশেষের ক্ষেত্রে
জফলা ব্যবহৃত হয়। অর্থাৎ শব্দটি যদি বিশেষণ হয় আর সেই শব্দের শেষ অক্ষরে যদি রফলা বা রেফ থাকে, তবে ওই শব্দের বিশেষ্যে পরিণত হতে গেলে জফলা দরকার পড়বে। যেমন এখানে দেখো, দরিদ্র বানানটি একভাবে আছে, কিন্তু দরিদ্র থেকে যখন বিশেষ্য হয়েছে দারিদ্র, তখন এতে জফলা হয়েছে। এমনিভাবে বিচিত্র থেকে হয়েছে বৈচিত্র্য, এখানে জফলা হয়েছে। দীর্ঘ থেকে হয়েছে দৈর্ঘ্য, সমর্থ থেকে হয়েছে সামর্থ্য, এখানে জফলা বসেছে। এমনিভাবে উজ্জ্বল শব্দ থেকে হয়েছে ঔজ্জ্বল্য, বিশিষ্ট শব্দ থেকে হয়েছে বৈশিষ্ট্য ইত্যাদি। এমনিভাবে আমরা আরো কয়েকটি শব্দ পাচ্ছি, যেমন ঐকমত্য, কার্পণ্য, দৌরাত্ম্য, স্বাস্থ্য, দৈন্য, পাণ্ডিত্য ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, অদ্ভুত আর ভূতরের শব্দের ভূত ছাড়া সমস্ত ভূতই দীর্ঘ। অর্থাৎ অদ্ভুত এবং ভূতরে এই দুটো শব্দেই ভূত লিখতে গেলে ভয়ে রস্যকার হবে। এছাড়া অন্য সকল ক্ষেত্রে ভূত বানানে দীর্ঘকার হবে। যেমন অভূতপূর্ব, অভিভূত, ঘনীভূত, দ্রবীভূত, বশীভূত, একীভূত, প্রভূত, উদ্ভূত ইত্যাদি। বানান ভুল হওয়ার আরেকটি কারণ হচ্ছে দয়ে কোথায় রস্যকার হবে এবং দীর্ঘকার হবে, এটা আমরা বুঝতে পারি না। তোমরা দেখো, এখানে আমি কয়েকটি শব্দ লিখেছি: দুঃশাসন, দুঃসময়, দুঃসাহস, দুরবস্থা, দুর্নীতি, দুর্ঘটনা, দুর্যোগ, দুশ্চিন্তা, দুর্ভিক্ষ, দুর্নাম, দুর্লভ ইত্যাদি। এখানে প্রত্যেক ক্ষেত্রেই রস্যকার বসেছে। দূর এবং দো হচ্ছে একটি উপসর্গ। এই উপসর্গের ঠিক বিপরীত উপসর্গ হলো সু। সু মানে আমরা সবাই জানি ভালো বা সুন্দর, যেমন সুজন, সুদিন, সুলেখক, সুসময় ইত্যাদি। স্বাভাবিকভাবেই দূর বা দু উপসর্গের অর্থ হলো মন্দ বা খারাপ বা কষ্টকর কিছু, এবং এক্ষেত্রে দু শব্দের রস্যকার হবে। এটা আমাদের স্মরণ রাখতে হবে। এখানে দেখো, দূর, দূরত্ব, দূরগামী, দূরবর্তী, দূরবীক্ষণ, এই শব্দগুলোতে দয়ে দীর্ঘকার বসেছে। কারণ দূরত্ব বা দূর বিষয়ক একটি ধারণা যখন থাকবে, দূর বা দূরত্ব বিষয়ক একটি ধারণা যখন থাকে, তখন দয়ে দীর্ঘকার হবে। এর ব্যতিক্রমও আছে, যেমন দেখো, দুধ, দুর্বা, দূষিত ইত্যাদি। আমরা এই বানানগুলোতে প্রায়শ ভুল করে থাকি। এখানে দেখো, অধৈর্যতা, এই বানানটি ভুল, কারণ ধীর একটি বিশেষণ শব্দ, এর সঙ্গে জ প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে ধৈর্য, যা একটি বিশেষ্য পদ। এমনিভাবে অধৈর্য এটি একটি বিশেষ্য পদ, এর সঙ্গে তা যুক্ত হতে পারে না, কারণ এটি বিশেষ্যবাচক প্রত্যয়। কাজেই শুদ্ধ রূপটি হবে অধীরতা বা অধৈর্য। অর্থাৎ অধৈর্য শব্দের সঙ্গে বিশেষ্যবাচক তা পুনরায় যুক্ত হতে পারে না, এটি ভুল হবে। এমনিভাবে দেখো, উৎকর্ষতা শব্দটি ভুল। শুদ্ধ শব্দ হলো উৎকর্ষ বা উৎকৃষ্টতা। এমনিভাবে কার্পণ্যতা নয়, শুদ্ধ হবে কার্পণ্য বা কৃপণতা। দারিদ্রতা নয়, শুদ্ধ হবে দারিদ্র বা দরিদ্রতা। বানানগুলো তোমরা লক্ষ্য করো। সৌজন্যতা ভুল, শুদ্ধ হলো সৌজন্য। বৈষম্যতা শব্দটি ভুল, শুদ্ধ হলো বৈষম্য বা বিষমতা। দৈন্যতা শব্দটি হবে না ভুল, এটা শুদ্ধ হবে দৈন্য বা দীনতা। এই বানানগুলো ভুল হওয়ার কারণেও একটি বাক্য অশুদ্ধ হতে পারে।
যেমন দেখো, কোন শব্দের শেষে স্বধ্বনি থাকলে এমন শব্দের সঙ্গে যখন ত প্রত্যয় যুক্ত হয়, কোন শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন দন্তস্বয়ে ত হয়। যেমন অভ্যাস শব্দটির শেষে দন্তস্ব আছে, কাজেই এর সঙ্গে ত প্রত্যয় যুক্ত হয়েছে অভ্যস্ত, অর্থাৎ দন্তস্বয়ে ত। এমনি ভাবে বিশ্বাস শব্দ থেকে হয়েছে বিশ্বস্ত, আশ্বাস শব্দ থেকে হয়েছে আশ্বস্ত, গ্রাস শব্দ থেকে হয়েছে গ্রস্ত, সমাস থেকে হয়েছে সমস্ত, বিন্যাস থেকে হয়েছে বিন্যস্ত। প্রত্যেক ক্ষেত্রে দেখো দন্তস্বয়ে ত হয়েছে। কিন্তু অন্যদিকে দন্তস্বয়ে থ, অর্থাৎ সংস্কৃত স্থা ধাতু যোগ অ, এর অর্থ হলো যে বা যা থেকে। যেমন গৃহ যোগ স্থ, গৃহস্থ, অর্থাৎ গৃহে থাকে যে, গৃহে যে থাকে তাকে গৃহস্থ বলা হয়। স্থ বানানটিকে এভাবেও লেখা যায়, এই রূপেও এই যুক্ত ব্যঞ্জনটা লেখা যায়। এমনি ভাবে যে নিকটস্থ, অর্থাৎ নিকটে থাকে যে, মুখস্থ অর্থাৎ মুখে থাকে যা। এমনি ভাবে কণ্ঠস্থ, গর্ভস্থ, গ্রন্থস্থ, শীর্ষস্থ, এইসব বানানেও দন্তস্বয়ে থ হবে। এটা আমাদের স্মরণ রাখতে হবে। অর্থাৎ শব্দের অর্থ এবং ব্যুৎপত্তি জানা থাকলে ভুল অনেক ক্ষেত্রেই এড়ানো যায়। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব বানান ভুল ছাড়া আর কি কি কারণে একটি বাক্য অশুদ্ধ হতে পারে। বহু বচনের অপপ্রয়োগজনিত কারণে একটি বাক্য ভুল হতে পারে। যেমন দেখো, বহু বচনের দুবার ব্যবহারের কোনো প্রয়োজন নেই, এমন যদি হয় একটি বাক্য ভুল হবে। যেমন সকল পাখিরা বাসা তৈরি করে না, এখানে দেখতে পাচ্ছ সকল শব্দটি এমনিতেই বহু বচন বোধক এবং পাখিরা শব্দটিও বহু বচন নির্দেশ করে। কাজে শুদ্ধ বাক্য হবে সকল পাখি বাসা তৈরি করে না। এখানে দেখো, সকল শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন। সকল শব্দটি বহুবচন বোধক, মন্ডলী শব্দটিও বহুবচন নির্দেশ করে। কাজে শুদ্ধ শব্দ হবে সকল শিক্ষক উপস্থিত আছেন বা শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন। এমনিভাবে সকল ছাত্রগণ বিদ্যালয়ে উপস্থিত, বাক্যটি ভুল। শুদ্ধ হবে সকল ছাত্র বিদ্যালয়ে উপস্থিত বা ছাত্রগণ বিদ্যালয়ে উপস্থিত। এখানে দেখো, অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে, এই বাক্যটি ভুল। শুদ্ধ রূপ হচ্ছে অন্যান্য বিষয়ের আলোচনা পরে হবে। শিক্ষার্থীবৃন্দ, একই বাক্যে সাধু এবং চলিত রীতির মিশ্রণ ঘটলে বাক্যটি অশুদ্ধ হবে। যেমন এখানে দেখো, তাকে বাজারে যাইতে হইবে, এখানে বাক্যটি অশুদ্ধ। তাকে এটি চলিত ভাষার শব্দ এবং যাইতে এটা সাধু ভাষার শব্দ। কাজেই শুদ্ধ রূপ হবে তাকে বাজারে যেতে হবে বা তাহাকে বাজারে যাইতে হইবে। এখানে তাকে এটি চলিত ভাষার শব্দ, কারণ চলিত ভাষায় ক্রিয়াপদ এবং সর্বনামের অপেক্ষাকৃত সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। অন্যদিকে সাধু ভাষায় ক্রিয়াপদ এবং সর্বনামের বিস্তৃত রূপ ব্যবহৃত হয়। এমনি ভাবে তোমরা দেখো যে তোমার সহিত আমার কোনো কথা নেই, বাক্যটি অশুদ্ধ। শুদ্ধ রূপ হচ্ছে তোমার সাথে আমার কোনো কথা নেই। যা করিবার তাই করেছি, বাক্যটি অশুদ্ধ। শুদ্ধ রূপ হবে যা করবার তাই করেছি বা যা করিবার তাই করিয়াছি। এখানে দেখো যে নতুন বউ গরুর শকটে চড়ে বাপের বাড়ি যাচ্ছে, বাক্যটি অশুদ্ধ। কারণ শকটে এটা গুরুগম্ভীর শব্দ, এটা সাধু ভাষায় ব্যবহৃত হয় এবং এই বাক্যে অন্যান্য সকল শব্দ যেহেতু চলিত ভাষা, এটা আমরা শুদ্ধ করে লিখব নতুন বউ গরুর গাড়িতে চড়ে বাপের বাড়ি যাচ্ছে।
আবার বাক্যে বিশেষ্যের জায়গায় বিশেষণের প্রয়োগ ঘটালে বাক্যটি ভুল হবে। যেমন দেখো, ইহার আবশ্যক নাই, তোমরা বুঝতেই পারছো এই শুদ্ধ রূপ হবে ইহার আবশ্যকতা নাই। আবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়, শুদ্ধ রূপ হবে আবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়। আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দিহান, শুদ্ধ রূপ হবে আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ। এই ব্যাপারটি আমাদের স্মরণ রাখতে হবে। অশুদ্ধ বাক্যে বাচ্যজনিত ভুল প্রায়শই ঘটে। যেমন দেখো, আমি অপমান হয়েছে, বাক্যটি বাচ্যজনিত কারণে ভুল। আমি অপমানিত হয়েছে, এটি হলো শুদ্ধ বাক্য। একইভাবে একথা প্রমাণ হয়েছে, বাক্যটি ভুল, শুদ্ধ রূপ হচ্ছে একথা প্রমাণিত হয়েছে। ঘটনা বর্ণনা হয়েছে, বাক্যটি ভুল, বাচ্যজনিত কারণে, শুদ্ধ রূপ হবে ঘটনা বর্ণিত হয়েছে। বাক্য অশুদ্ধ হওয়ার আরেকটি কারণ হলো বাহুল্য শব্দ প্রয়োগ। ব্যাকরণের নিয়ম অনুসারে একই অর্থবোধক শব্দের বাহুল্য বা পুনরুক্তি অশুদ্ধ। যেমন এখানে দেখো, ছাত্ররা সবিনয় পূর্বক নিবেদন করলো, শুদ্ধ রূপ হবে ছাত্ররা সবিনয় নিবেদন করলো। এখানে পূর্বক বানাতে হবে না, সবিনয় নিবেদন করলো। একইভাবে ব্যাপারটা আমার আয়ত্তাধীন নয়, বাক্যটি ভুল, শুদ্ধ রূপ হবে ব্যাপারটা আমার আয়ত্তে নয়। দেখো, মেয়েটি নিদারুণ সুবুদ্ধিমতী, বাক্যটি ভুল, শুদ্ধ রূপ হবে মেয়েটি দারুণ বুদ্ধিমতী। এমনি ভাবে তোমরা দেখো যে শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না, শুদ্ধ রূপ হবে শুধু গায়ের জোরেই কাজ হয় না, বা কেবল গায়ের জোরেই কাজ হয় না। বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে, বাক্যটি ভুল, শুদ্ধ রূপ হবে বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে। অশ্রু জলে বুক ভেসে গেল, বাক্যটি ভুল, কারণ অশ্রু শব্দের অর্থই হলো চোখের জল, কাজে এই জলের প্রয়োগ দুবার হবে না। শুদ্ধ রূপ হবে অশ্রুতে বুক ভেসে গেল বা চোখের জলে বুক ভেসে গেল। বাক্যে লিঙ্গ প্রয়োগজনিত কারণেও ভুল হতে পারে, অর্থাৎ জেন্ডার প্রয়োগের ক্ষেত্রেও ভুল হয়ে থাকতে পারে। যেমন দেখো, তার মতো বুদ্ধিমান বালিকা এ গ্রামে নেই, বালিকা শব্দটি স্ত্রীলিঙ্গ, কাজেই এখানে বুদ্ধিমান হবে না, শুদ্ধ রূপ হবে বুদ্ধিমতী। একইভাবে দেখো, কে এই ভাগ্যবান মহিলা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাক্যটির শুদ্ধ রূপ হবে কে এই ভাগ্যবতী মহিলা। মেয়েটি বিদ্বান, বাক্যটি ভুল, কারণ বিদ্বান শব্দটির স্ত্রীলিঙ্গ হচ্ছে বিদুষী, আর মেয়েটি শব্দটি তো স্ত্রীলিঙ্গ, কাজেই শুদ্ধ রূপ হবে মেয়েটি বিদুষী, বাক্যটি অশুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ প্রবাদ প্রবচন ঠিক যেভাবে থাকার কথা ঠিক সেভাবেই লিখতে হবে। যেমন দেখো, 10 চক্রে ঈশ্বর ভূত, বাক্যটি ভুল, কারণ আমরা জানি যে 10 চক্রে ভগবান ভূত, এই প্রবাদ প্রবচনটি শুদ্ধ। সে এখন চোখে হলুদ ফুল দেখছে, বাক্যটি অশুদ্ধ, শুদ্ধ রূপ হবে সে এখন চোখে সর্ষে ফুল দেখছে, কারণ এই প্রবাদটি শুদ্ধ। পেটে খেলে কাঁধে শোয়, বাক্যটি ভুল, শুদ্ধ রূপ হবে পেটে খেলে পিঠে শোয়। ভাষা রীতির ভুল প্রয়োগের কারণেও বাক্য অশুদ্ধ হয়ে যেতে পারে। যেমন দেখো, এটি লজ্জাস্কর ব্যাপার, এই বাক্যটি ভুল, শুদ্ধ রূপ হবে এটি লজ্জাকর ব্যাপার। তিনি আরোগ্য হলেন, বাক্যটি ভুল, শুদ্ধ রূপ হবে তিনি আরোগ্য লাভ করলেন। অর্থাৎ ভাষা রীতি ঠিক রাখতে হবে। এমনি ভাবে দেখো, বিরাট গরু ছাগলের হাট বসেছে, বাক্যটি ভুল, মূলত শুদ্ধ রূপ হবে গরু ছাগলের বিরাট হাট বসেছে, বিরাট গরু ছাগল নয়,
গরু ছাগলের বিয়াথা। যথাযথ শব্দ প্রয়োগের ক্ষেত্রে ভুল হলে একটি বাক্য অশুদ্ধ হবে। যেমন দেখো, অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য, বাক্যটি ভুল। শুদ্ধ রূপ হবে অন্যায়ের প্রতিফল অনিবার্য। তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন, বাক্যটি অশুদ্ধ। দন্তস্বয়ে বফলা থাকলে এটা নিজ অর্থে বোঝায়, কাজে শুদ্ধ রূপ হবে তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন। সস্ত্রীক বানানে দন্তস্বয় হবে। এই সস্ত্রীক অর্থ হচ্ছে স্ত্রী সহ। মেয়েটি ভয়ানক মেধাবী, বাক্যটি অশুদ্ধ। শুদ্ধ রূপ হবে মেয়েটি অত্যন্ত মেধাবী। অর্থাৎ যথাযথ শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমাদের নজর দিতে হবে। বিগত পরীক্ষায় প্রথম হওয়ার জন্য সে চেষ্টা করছে, বাক্যটি ভুল। শুদ্ধ রূপ হবে আগামী পরীক্ষায় প্রথম হওয়ার জন্য সে চেষ্টা করছে। কুপুরুষের মতো কথা বলো না, বাক্যটি ভুল। শুদ্ধ রূপ হবে কাপুরুষের মতো কথা বলো না, কারণ আমরা জানি কাপুরুষ শব্দের অর্থ হচ্ছে ভীরু বা ভীতু। আপনি সপরিবারে আমন্ত্রিত, বাক্যটি ভুল, কারণ এই সপরিবারে পরিবার সহ, এখানে দন্তস্বয় বফলা হবে না, দন্তস্ব হবে। সপরিবার লিখতে গেলে আমরা দন্তস্ব ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শুরুতেই বলে নিয়েছিলাম যে বাক্য শুদ্ধিকরণ থেকে দুভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। একটা হলো আত্মা অশুদ্ধ বাক্য দেয়া থাকবে, যে কোনো 5টি বাক্যের শুদ্ধ রূপ লিখতে হবে। এর অথবা হিসাবে ক্ষতে থাকবে একটি অনুচ্ছেদ, সেখানে কয়েকটি শব্দে আন্ডারলাইন করা থাকবে যেগুলো অশুদ্ধ। এই পুরো অনুচ্ছেদটাকে শুদ্ধ রূপে লিখতে হবে। যেমন এখানে আমরা একটা অনুচ্ছেদের শুদ্ধিকরণ অনুশীলন করি। ছেলেটি ভয়ানক মেধাবী ও বিনয়ী, তার মেধা পরিদর্শন করে সবাই মুগ্ধ। শিক্ষকবৃন্দরা মনে করেন আগামী ভবিষ্যতে সে অসামান্য সাফল্যতা বয়ে আনবে, যা ইতিপূর্বে এই প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি। শুদ্ধরূপ হবে, যেটা দেখো, ছেলেটি ভয়ানক মেধাবী নয়, ছেলেটি খুব মেধাবী ও বিনয়ী। তার মেধা পরিদর্শন করে, এটা হতে পারে না, মেধা পরিদর্শন করা যায় না, মেধার পরিচয় পাওয়া যায়। কাজেই শুদ্ধরূপ হবে তার মেধার পরিচয় পেয়ে সবাই মুগ্ধ। শিক্ষক বৃন্দরা, এটা বহুবচনের অপপ্রয়োগ। শুদ্ধরূপ হবে শিক্ষক বৃন্দ বা শিক্ষকরা মনে করেন, এটা যে শিক্ষকরা মনে করেন আগামী ভবিষ্যতে নয়, ভবিষ্যতে। শুদ্ধরূপ হবে ভবিষ্যতে সে অসামান্য। এই অনুচ্ছেদটির লাল রেখা চিহ্নিত অংশগুলো বা শব্দগুলো ভুল, এগুলোকে আমাদের শুদ্ধ করে লিখতে হবে, অর্থাৎ পুরো অনুচ্ছেদটি শুদ্ধ রূপে লিখতে হবে। এখানে দেখো যে অশুদ্ধ অংশগুলোতে লাল রেখা চিহ্নিত, এগুলো আমি নিচে শুদ্ধ রূপটা লিখে দিয়েছি। এই অনুচ্ছেদটিতে লক্ষ্য করো যে শুদ্ধ রূপ হবে আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্রই অমনোযোগী। অমনোযোগী বানানটা ঠিক করে লিখতে হবে। বানান শুদ্ধ করে লেখার ব্যাপারে তারা তো সচেষ্ট নয়, বরং অবস্থা দেখে মনে হয় তারা যেন ভুল বানানটি শুদ্ধ করে লিখতে হবে, ভুল করার প্রতিযোগিতায় নেমেছে। প্রতিযোগিতা বানানটি শুদ্ধ করে লিখতে হবে। এটি লজ্জাকর ব্যাপার। ভাষার ব্যবহার অনেকাংশে বানানের মাধ্যমেই সাধিত হয়। অতএব বানান শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা বাক্য শুদ্ধিকরণ নিয়ে আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এতক্ষণ আমরা বাক্য শুদ্ধিকরণ অধ্যায়টি নিয়ে আলোচনা করলাম। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। করোনাকালীন এই দুঃসময়ে তোমরা সবাই ভালো থেকো। সবার জন্য শুভকামনা রইল। আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।